নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সামনে আরও একটি জার্নির গল্প নিয়ে হাজির হয়েছে। আমার কাছে এক স্বপ্নের জার্নি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কথা দিচ্ছি আপনাদেরও নিয়ে যাব এই স্বপ্নের রাজ্যে। আর শেষে আছে এক দুর্দান্ত হোমস্টের হদিশ। তো চলুন শুরু করা যাক আমাদের জার্নি। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এরকম আরো অনেক ভিডিও আমরা নিয়ে আসব আপনাদের জন্য। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দার্জিলিং, ডে 2 আজকে আমাদের দার্জিলিং এ। তো আমরা আজকে দার্জিলিং থেকে চলে যাব কার্শিয়াং। কার্শিয়াং যেতে আমরা কিন্তু কোনো গাড়ি করে যাচ্ছি না, আমরা দার্জিলিং যে হিমালয়ান রেলওয়েজ অর্থাৎ যে টয় ট্রেন, তাতে করেই আমরা কার্শিয়াং যাব। সেই অভিজ্ঞতা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব এই ভিডিওতে। তো দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ডিটেলস বর্ণনা থাকবে। কি কোন কোন স্টেশন পড়ছে, কটা থেকে ট্রেন, কিভাবে বুকিং করবেন, সব কিছু এই ভিডিওতে আমরা কিন্তু শেয়ার করব। আর কত ভাড়া লেগেছে সেটাও আমরা শেয়ার করব এই ভিডিওতে। বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে, গন্তব্য দার্জিলিং স্টেশন। এখন এই পাহাড়ের চড়ার মতো এই সিঁড়িটা টপকে যেতে হবে। একটু জিরিয়ে জিরিয়ে আস্তে আস্তে ওটা ভালো। রেস্ট না নিলে লাগেজ নিয়ে উঠতে খুব প্রবলেম হচ্ছে, একটু রেস্ট নিয়ে উঠতে হবে। চলুন আবার মেন রোডে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে উঠে চলে এসেছি, এবার সোজা 4-5 মিনিটের হাঁটা পর ওই দূরে দেখা যাচ্ছে দার্জিলিং স্টেশন। আর কিছুটা পথ এগোলেই আমরা পৌঁছে যাব। চলুন এই ফাঁকে এই ট্রেনটির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি। আমরা যে ট্রেনটিতে যাচ্ছি তার নাম্বার 02540। ছাড়ার সময় সকাল 9টা এবং ট্রেনটি কার্শিয়াং পৌঁছাবে সকাল 11:30। আইআরসিটিসির অ্যাপ থেকে অন্যান্য ট্রেনের মতো এই ট্রেনেরও টিকিট আপনারা বুক করতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি 750 টাকা। একটু আগে থেকে বুক করলে অবশ্যই আপনারা কনফার্ম টিকিট কিন্তু পেয়ে যাবেন। বসে আছি প্ল্যাটফর্মে, আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। এই যে এখানে 1 নম্বর, আর 2 নম্বরটা এদিকে, এটা 1 নম্বর। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাই যাবে। স্টেশনে দাঁড়িয়ে একটু চায় চুমুক দিয়ে নিচ্ছি। চা, এখানে কিন্তু অনেকগুলো দোকান আপনারা পেয়ে যাবেন, চা, তারপরে বিভিন্ন স্ন্যাক্স আপনারা কিনতে পারেন। অনেকগুলো দোকান রয়েছে ট্রেনটা খুবই সুন্দর, আর এখানে স্টাফেরাও হেল্পফুল আছে। আপনারা বুঝতে না পারলে, যেহেতু এখানে ডিসপ্লে অনেক সময় দেওয়া থাকে না প্ল্যাটফর্মের ওপরে, তো যদি ডিসপ্লে না থাকে আপনারা কিন্তু ওনাদের জিজ্ঞাসা করলেই ওনারা চার্ট দেখে আপনাকে হেল্প করে দেবেন। ট্রেনটা একদম কার্শিয়াং পর্যন্ত আমরা যাব, আর ট্রেনটা যাবে এনজেপি পর্যন্ত। পিছনের কম্পার্টমেন্টটা আমাদের কম্পার্টমেন্ট, আর এইদিকে জয় রাইডের জন্য ট্রেন তৈরি হচ্ছে। পুরো কামরাতে মোটামুটি 9 থেকে 10 জন প্যাসেঞ্জার রয়েছে, আর আমাদের সিট নম্বর 7 আর 8। একটা উইন্ডো অ্যাজাইল, আর ট্রেন ছাড়বে ঠিক 9টার সময়। দেখা যাক এখনো প্যাসেঞ্জার আসছে এবং ভর্তি হচ্ছে। তবে এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে লাগেজের স্পেস কিন্তু আমরা প্রত্যেকটা কোচে একজন কোচম্যান রয়েছেন, যিনি ওইখানটায় একটা স্পেস আছে, ওখানে আমরা
কিছু লাগেজগুলো রেখে এসেছি, কিন্তু সিটের মধ্যে গ্যাপ কিন্তু খুব কম দেখাচ্ছি। সিটের মধ্যে গ্যাপ কম রয়েছে, লাগেজ রাখার জন্য যথেষ্ট নয়। ওপরেও কোনো স্পেস দেওয়া নেই লাগেজ রাখার জন্য। কাঁটায় কাঁটায় ঠিক 9টার সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত এই ট্রেন মোট 31 কিলোমিটার পথ অতিক্রম করবে। সময় লাগবে 2 ঘন্টা 25 মিনিট। দার্জিলিং ও কার্শিয়াংয়ের মধ্যে এই যাত্রাপথে মোট 3টি স্টেশন পড়বে: ঘুম, সোনাদা এবং টুং। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা সংক্ষেপে DHR শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত চলাচল করে। এটি মূলত ন্যারোগেজ রেল পরিষেবা। 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে এই আমাদের গর্বের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। একদম ঠিকঠাক টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। জানলার ধারের দিকটা অ্যাজ ইউজুয়াল ও নিয়ে নিয়েছে ভিডিও করবে বলে। আমার জায়গা আপাতত এল সিটেই হয়েছে। খানিকটা ট্রামের মতো ফিলিং, মিথ্যে বলবো না, খুব সুন্দর লাগছে। সত্যিই দারুণ এক্সপিরিয়েন্স। এই আমরা আমাদের কাছাকাছি জায়গা দিয়েই যাচ্ছি, এই রাস্তা দিয়েই বহুবার হাঁটাচলা করেছি। দেখতে দেখতে দার্জিলিং স্টেশনকে পিছনে ছেড়ে আমাদের ট্রেন ছুটে চলেছে তার পরবর্তী লক্ষ্য ঘুম স্টেশনের উদ্দেশ্যে। এই সুযোগে আপনাদের চট করে জানিয়ে রাখি যে এই ট্রেন ছাড়াও আপনারা কিন্তু জয় রাইডের মাধ্যমেও এই টয় ট্রেনের মজা উপভোগ করতে পারেন। জয় রাইড সারাদিনে অনেকগুলি স্লটেই হয়। এর বুকিংও আপনারা IRCTCর অ্যাপ থেকে করে নিতে পারবেন। জয় রাইডের ক্ষেত্রে 2টো অপশান রয়েছে। একটা হলো ডিজেল ইঞ্জিন, অপরটা স্টিম ইঞ্জিন। ডিজেলের ক্ষেত্রে ভাড়া পড়বে 1000 টাকা এবং স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে ভাড়া পড়বে 1500 টাকা। দুটো ক্ষেত্রেই আপনাদের দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু হবে এবং ঘুম স্টেশন পর্যন্ত গিয়ে আবার দার্জিলিং স্টেশনে এনে আপনাদের যাত্রা শেষ হবে। এবারের দার্জিলিং সফরে আমাদের কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা হয়, আর আমরা টাইগার ইচ্ছা করেই যাইনি, কারণ যে ধরনের আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম না, সেই কারণে আমরা কিন্তু চেষ্টাও করি টাইগার দেখতে যাবার। কারণ একে তো কাজের চাপ ছিল, এবার একটা তার সাথে সকালবেলায় ওই জার্নি আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। আর তারপরে যখন দেখলাম যে ভিউ এবার কাঞ্চনজঙ্ঘার ভিউ নেই, কারণ মেঘে পুরো ঢাকা। ক্রমে দার্জিলিং শহরকে পেছনে ফেলে আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি। প্রথমেই আমাদের পড়বে বাতাসিয়া লুপ, সে তো আপনাদের দেখাবই। তবে ব্যক্তিগত পছন্দের দিক দিয়ে একটা কথা আপনাদের না বলে পারছি না। যদি দার্জিলিংয়ে আসেন, সাইট সিনের সাথে সাথে টয় ট্রেনটাকে কিন্তু রাখবেনই। তা সে জয় রাইডই হোক বা ট্রেনে করে অন্য কোথাও যাওয়া হোক, নিদেন পক্ষে ঘুম বা সোনাদা পর্যন্তও আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন এবং এই অপূর্ব ট্রেন জার্নির অভিজ্ঞতা নিতে পারেন। প্রায় 20 মিনিট চলার পর আমাদের ট্রেন এবার বাতাসিয়া লুপ ঢুকছে, সামনেই বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ের একটি অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট হলো এই বাতাসিয়া লুপ। ওই যে মাঝখানে যেটি দেখা যাচ্ছে ওটি গোর্খা ওয়ার মেমোরিয়াল। ইঞ্জিনিয়ারিংয়ের এক উৎকৃষ্ট নমুনা এই বাতাসিয়া লুপ।
টয় ট্রেনগুলো যখন ওপর থেকে নিচে নামে বা নিচে থেকে ওপরে ওঠে তখন তার গ্রেডিয়েন্ট কমানোর জন্য এই বাতাসিয়া লুপ তৈরি করা হয়। 1919 সালে এই বাতাসিয়া লুপ তৈরি হয়। পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘার একটা দুর্দান্ত ভিউ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখন তো আকাশ মেঘলা, তাই কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। ট্রেনগুলি যখন ধোঁয়া উড়িয়ে বাতাসিয়া লুপ অতিক্রম করে যায়, ওফ, সেই দৃশ্য সত্যিই দেখার মতো। এই রাইডটা কিন্তু মাস্ট আপনারা করতেই পারেন। আমি বলবো জয় রাইডও অথবা কার্শিয়াং পর্যন্ত আপনারা কিন্তু যেতে পারেন। কার্শিয়াং না গেলেও সামনের ঘুম পর্যন্ত বা এ পর্যন্ত টিকিট কেটেও আপনারা যেতে পারেন, অবশ্যই করবেন। বাতাসিয়া লুপ ছেড়ে ট্রেন এগিয়ে চলেছে আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন ঘুমের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে ঘুম স্টেশনের দূরত্ব মোটামুটি 6-7 কিলোমিটার মতো হবে। ঘুম স্টেশন এখনো পর্যন্ত ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন এই ঘুম। পৃথিবীর মধ্যে উচ্চতার নিরিখে 14তম স্থানে রয়েছে। 2258 মিটার বা 7407 ফিট উচ্চতায় অবস্থিত এই ছবির মতো সুন্দর স্টেশন হলো ঘুম। আমাদের যাত্রাপথের এই প্রথম স্টেশন দার্জিলিং থেকে ছাড়ার পর বাতাসিয়া লুপ ক্রস করে আমরা এখন ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছি। ঘুম স্টেশনের অপোজিটেই রয়েছে ঘুম রেলওয়ে মিউজিয়াম। এখানে আপনারা দেখতে পাবেন সেই প্রথম টয় ট্রেন ইঞ্জিন বেবি শিবক। যখন এই রেলযাত্রা শুরু হয় তখন এটিই ছিল সেই ট্রেনের ইঞ্জিন। হাতে সময় পেলে অবশ্যই এই ঘুম মিউজিয়াম কিন্তু মিস করবেন না। জয় রাইড করলে আপনারা এই মিউজিয়াম দেখার মতো সময় অবশ্যই পেয়ে যাবেন। আমাদের ট্রেনের স্টপ ছিল এখানে মাত্র 2 মিনিট, তাই আমরা বাইরে থেকেই দেখে নিলাম। পাশ দিয়ে চলেছে 55 নম্বর জাতীয় সড়ক, যা দার্জিলিংয়ের সাথে শিলিগুড়ি বা সমতলকে কানেক্ট করেছে। বোর্ড দেখাচ্ছে এখান থেকে সোনাদা আর 8 কিলোমিটার দূরে এবং কার্শিয়াং 24 কিমি। শহর ছেড়ে বেরিয়ে এসেছি অনেকটাই। ঘুম এবং সোনাদার মাঝে এই অংশটা আমার মতে যাত্রাপথের সবচেয়ে সুন্দর অংশ। দুধারে পাইন গাছ আর তার মাঝে আমাদের এই ছোট্ট ট্রেন, কি যে অসাধারণ অনুভূতি, জানি না ক্যামেরাতে কতটা ধরতে পারলাম। অপার বিস্ময়ে শুধু 2 চোখ ভরে উপভোগ করে চলেছি এই দৃশ্য, আর যতটা সম্ভব ক্যামেরায় বন্দি করে চলেছি যাতে আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি। এগুলোই তো যাত্রাপথের মজা, এর জন্যই তো পাহাড়ে আসা। কি বলেন আপনারা? আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। স্টেশন ছাড়ার পর সোনাদা যাওয়ার যে রাস্তাটা অসাধারণ অসাধারণ, মানে সাইডে পাইন গাছের ফরেস্ট, পাইন দুই রাস্তার আর টয় ট্রেনটা একবার রাস্তার এদিকে একবার ওদিকে, পুরো সাপের মতো আঁকা বাঁকা করে, দুর্দান্ত লাগছে। দেখুন আপনাদের। মনে মনে ভাবছি এ পথ যেন আর শেষ না হয়। এরকমই প্রতিটি পথের বাঁকে বাঁকে নতুন নতুন দৃশ্যপট নিয়ে হাজির হতে থাকুক এই যাত্রাপথ। সত্যি এই দৃশ্য শুধু উপভোগ করার। যে ভিউটা, এটা কিন্তু আপনারা এই ট্রেনটাতেই কিন্তু পাবেন, এটা কিন্তু জয় রাইডে পাবেন না। জয় রাইডে ঘুম পর্যন্ত আসবে, বাতাসিয়া লুপটা আপনারা অনেকক্ষণ ঘুরতে পারবেন, কিন্তু এই যে ভিউ, সোনাদার আসার পথে যে ভিউটা, এটা কিন্তু আপনারা জয় রাইডে পাবেন। আমাদের এই যাত্রাপথের কতটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি ক্যামেরার সাহায্যে
তা আমাদের পক্ষে বলা মুশকিল, আপনারাই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ট্রেনে অবশ্যই সময়টা অনেক বেশি লাগে, কিন্তু বিশ্বাস করুন এই যাত্রাপথ আপনার সেই সময়ের পুরোটাই উসুল করে দেবে যাত্রাপথের অপার এই সৌন্দর্যের ডালি দিয়ে। এবারের দার্জিলিং সফরটা মূলত কাজের জন্য ছিল, সে কারণে সেভাবে সাইট সিন করতে পারিনি। ইচ্ছা ছিল রোপওয়ে রাইড করার, কিন্তু সেটাও হয়ে ওঠেনি। আগের ভিডিওতেই সেটা আমরা দেখিয়েছি। যারা আমাদের আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে আগের ভিডিওর লিংক দিয়ে দিলাম, বা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়েও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। কাল পর্যন্ত এই রোপওয়ে রাইড না করতে পারার একটা বেদনা কিন্তু হালকা ছিলই, তবে আজকে এই ট্রেন রাইড সে সব বেদনাকে কোথায় যেন এক ঝটকায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেলেছে। এই পাহাড়ি পথে ট্রেন যাত্রা আপনারা আরও 2টি জায়গায় করতে পারবেন, কালকা থেকে সিমলা, এবার কুন্নুর থেকে উটি। এখনো পর্যন্ত আমাদের এটাই একমাত্র টয় ট্রেন যাত্রা, আর বলতে দ্বিধা নেই এখনো পর্যন্ত এটাই প্রথম স্থানে থাকবে। আমাদের পাশে চাই আপনাদের, বাকি 2টি স্থানের টয় ট্রেন যাত্রাও আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই। তখন না হয় আপনারাই বিচার করবেন কোনটি সবচেয়ে সুন্দর। দার্জিলিং থেকে 1 ঘন্টা 30 মিনিট চলার পর আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টেশন সোনাদাতে আমরা ঢুকছি। পাহাড়ের কোলে ছোট্ট একটি শহর এই সোনাদা। দার্জিলিং থেকে মোটামুটি 16 থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত, আর কার্শিয়াং থেকে 16 কিলোমিটার দূরত্ব। মানে দাঁড়ালো আমাদের যাত্রার ঠিক অর্ধেকটা পথ কিন্তু আমরা এসে পড়েছি। এই ছোট্ট শহরটা 6143 ফুট উচ্চতায় অবস্থিত, তাই প্রচণ্ড গরমেও এখানে কিন্তু বেশ প্লিজেন্ট ওয়েদার আপনারা পেয়ে যাবেন। খুব বেশি ঠান্ডাও নয়, আবার গরমও লাগবে না। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই ছোট্ট শহর সোনাদা দেখার জায়গাও কিন্তু অনেকগুলো রয়েছে। এখানে 2-1 দিন বেশ নিরিবিলিতে আপনারা কাটাতে পারবেন। থাকার জন্যে বিভিন্ন মানের হোটেল আপনারা স্টেশনের কাছে বা আশেপাশে কিন্তু পেয়ে যাবেন। আমাদের গন্তব্য কার্শিয়াং এবং সোনাদা স্টেশন পর্যন্ত ট্রেন এলো, মানে যাত্রাপথে আমরা প্রায় অর্ধেকটা এলাম, এখনো অর্ধেকটা বাকি, প্রায় 1 ঘন্টা এখনো লাগবে যেতে। অপূর্ব লাগছে সত্যি বলতে কি, মানে এতটা যে সুন্দর লাগছে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। গাড়িতে আসার থেকে আমার মনে হয় টয় ট্রেনে অনেকটা বেশি লাগে, কিন্তু তাও এটাই বেশি সুন্দর। মানে দার্জিলিং থেকে ফেরা এর থেকে ভালো উপায় আর হয় না। তার কারণ কোনো জায়গা থেকে, বিশেষ করে পাহাড় থেকে ফিরলে আমার তো বেশ মন খারাপ লাগে, কিন্তু এই ট্রেনে করে ফেরার তখন মন আরো ভালো হয়ে গেছে। দারুণ লাগছে, দারুণ। সোনাদা দার্জিলিংয়ের কাছে একটা দারুণ অফবিট প্লেস। এখানে কিন্তু আপনি নিরিবিলিতে 2 দিন কাটিয়ে দিতেই পারেন। আমরা অনেক সময় দার্জিলিং বা কার্শিয়াংকে বেছে নিই, সোনাদাকে কিন্তু এড়িয়ে যায়, কিন্তু সোনাদা কিন্তু সত্যিকারের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা দারুণ অফবিট প্লেস। শিলিগুড়ি থেকে শেয়ার কারে করে আপনারা সোনাদা চলে আসতে পারেন। সোনাদায় আসলে আপনাকে সোনাদা স্টেশনের এখানে নামতে হবে। থাকার জন্য এখানে যেমন হোটেল রয়েছে,
তেমনি রয়েছে নানা ধরনের বিভিন্ন দামের মধ্যে হোমস্টে। ৬,০০০ ফুটের ওপর উচ্চতা হওয়ার দরুন এখানকার আবহাওয়াও কিন্তু গরমেও বেশ প্লিজেন্ট। হালকা ঠান্ডার অনুভূতি সবসময় পাবেন। সোনাদার প্ল্যানটা এভাবে একবার সাজিয়ে দেখতে পারেন। প্রথম দিন এখানে দেখে নিন গেরেটো চার্চ। সেখানে যীশু খ্রিস্টের শেষ জীবনের যে যাত্রা তা স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। এরপরে দেখে নিন পঞ্চকন্যা মন্দির আর সোনাদা মনেস্ট্রি। সোনাদা মনেস্ট্রিতে রয়েছে বৌদ্ধ সন্ন্যাসী দোরজে কালু রিম্পোচের মমি। এর পরদিন আপনারা দেখে নিন ৭ নম্বর ধারা টি গার্ডেন, রামধনু ওয়াটারফল এবং ইনটেক রিভার সাইড। কি কেমন লাগলো প্ল্যানটা? একবার করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। কার্শিয়াং এখনো দেখাচ্ছে এখান থেকে ৯ কিলোমিটার, তো মোটামুটি এখনো ১ ঘন্টার কাছাকাছি লাগবে। আমরা ঢুকছি টুং স্টেশনে। এই কার্শিয়াং আর সোনাদার মাঝখানে টুং স্টেশন রয়েছে। টুং স্টেশনের পরেরই স্টপেজ হলো কার্শিয়াং। আমরা টুংয়ের কাছাকাছি আছি। বাইরের দৃশ্যটা দেখুন। পৌঁছে গেলাম টুং স্টেশনে। সোনাদা ও কার্শিয়াংয়ের মাঝে আরও একটি ছোট্ট স্টেশন টুং। কার্শিয়াংয়ের আগে এটি সম্ভবত শেষ স্টপেজ। খুব সুন্দর ছবির মতো ছোট্ট স্টেশন। অন্যান্য স্টেশনের মতো এখানে সেই অর্থে কোনো প্ল্যাটফর্ম নেই, গাড়িও কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ালো না। ঠান্ডা কিন্তু অনেকটাই কম এখানে। তো টুং ক্রস করে আমাদের ট্রেন এবার চলেছে কার্শিয়াংয়ের দিকে। এখানে ঠান্ডা অনেকটাই কম, ওদিকটা বেশি ছিল, বিশেষ করে বেশি ছিল ঘুম এবং সোনাদাতে। বেশ ঠান্ডা ছিল। আমরা কার্শিয়াংয়ের প্রায় কাছাকাছি এসে গেছি। তো এখন কার্শিয়াং সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা ছোট্ট শহর হলো কার্শিয়াং। উচ্চতা ১,৪৮২ মিটার বা ৪,৮৬৪ ফিট। ন্যাচারালি এখানে প্রচণ্ড গরমে কিন্তু ঠান্ডা অনেকটাই কম পাবেন দার্জিলিং বা সোনাদার তুলনায়। হিল স্টেশন হিসেবে খুবই জনপ্রিয় এই কার্শিয়াং। বলা যায় দার্জিলিংয়ের পরে সবচেয়ে জনপ্রিয় এই কার্শিয়াং শহর। মনে করা হয় কার্শিয়াং নামটি এসছে কার্সান রিপ নামক অর্কিড থেকে। এখানে ঘোরার জন্য অনেকগুলি দারুণ দারুণ জায়গা রয়েছে। আর হন্টেড প্লেস হিসেবে কার্শিয়াংয়ের ডাউহিলের নাম তো আপনারা সকলেই শুনেছেন। কার্শিয়াংয়ে আমরা একদিন থাকবো, সেই ভিডিও নিয়ে আসবো পরের পর্বে। এখানে থাকার জন্যে বিভিন্ন ধরনের হোমস্টে রয়েছে। আমরা যে হোমস্টেতে উঠেছি তার ডিটেলস বিবরণও এই ভিডিওতে থাকবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। খুব দুর্দান্ত একটা হোমস্টের সন্ধান আপনাদের কিন্তু দিতে চলেছি। কার্শিয়াংয়ের কাছাকাছি আমরা চলে এসেছি। যত কাছে আসছি আরো সুন্দর সুন্দর। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন মিউনিসিপ্যালিটি কিন্তু এই কার্শিয়াংয়েই স্থাপিত হয় ১৮৭৯ সালে। এখানে অনেকগুলি বড় বড় চা বাগান রয়েছে, যার মধ্যে মকাইবাড়ি চা বাগানের নাম আপনারা সকলেই জানেন। এছাড়া রয়েছে ডাউহিল ফরেস্ট। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপরিসীম। এছাড়া
আপনারা ডাউহিল চার্চ, ইগলস ক্রেগ, হনুমান টপ, চিমনি ভিলেজ আর অবশ্যই নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতি বিজড়িত সেই গিদ্দা পাহাড়ে শরৎচন্দ্র বসুর বাড়িটা দেখে নিতে পারেন। সমস্ত সাইট সিন করতে আপনাদের একদিনই যথেষ্ট। একদিনে আপনারা খুব ভালোভাবে কিন্তু এই কার্শিয়াং শহরটাকে ঘুরে দেখতে পারেন। আর অবশ্যই কার্শিয়াংয়ের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যেটা আপনারা মন প্রাণ ভরে কিন্তু উপভোগ করতে পারেন। কার্শিয়াং মানেই যেন এক মেঘের রাজ্য। কার্শিয়াং প্রায় আমরা ঢুকে গেছি। এই মেঘগুলো যেন আমাদের ওয়েলকাম জানাতে হাজির। পুরো ট্রেনটাকে ঘিরে ধরেছে চারিদিক দিয়ে। এই দেখুন, আমরা ধীরে ধীরে কার্শিয়াং শহরের মধ্যে প্রবেশ করছি। প্রায় 2 ঘন্টার উপরে আমরা এই ট্রেন জার্নি করছি, কিন্তু কোথাও এতটুকু একঘেয়েমি লাগেনি আমাদের এই জার্নিতে। আপনারাও অবশ্যই একবার করে দেখুন, কথা দিচ্ছি মন ভরে যাবে এই ট্রেন জার্নিতে। আমাদের গন্তব্য কার্শিয়াং স্টেশনে। এই যে কার্শিয়াং স্টেশন। আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং স্টেশনটা আপনাদের দেখাই। এখান থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোমস্টেটা রয়েছে। তো আমরা হাঁটা পথেই বেরিয়ে যাব। এই যে চলুন যাওয়া যাক। কার্শিয়াং প্ল্যাটফর্মের ওপরেই রয়েছে এই ক্যাফেটি, নাম ক্যাফে দ্য সেন্ট্রাল। এদিকে চা তেষ্টাও পেয়েছে অনেক, তো টুক করে ঢুকে পড়লাম এই ক্যাফেতে। দেখে সত্যি অবাক হয়ে গেলাম। পরে জানতে পারলাম এই ক্যাফেটি আবার নতুন করে চালু করা হয়েছে, নাম ক্যাফে দ্য সেন্ট্রাল। আমরা এখানে এসেছি একটু কফি আর তার সাথে কিছু স্ন্যাক্স খেয়ে নেব। এখানে 1 কাপ করে কফি অর্ডার করেছি আর দেখছি যদি কিছু পাওয়া যায়। খুব সুন্দর একটা জায়গা, দেখে ভালো লাগলো। অনেক পুরনো, 1881 সালে লেখা রয়েছে। স্টেশন থেকে বেরিয়ে এই ফ্যামিলি হোমস্টে, আমাদের হোমস্টে, সেই দিকে যাচ্ছি। এই রাস্তা দিয়ে হেঁটে দেখাচ্ছে গুগলে 10 মিনিটস ডিস্টেন্স দেখাচ্ছে। তো 10 মিনিটস ডিস্টেন্স, বেশিটা নয়, ওই জন্য হেঁটেই চলে যাচ্ছি। দেখা যাক কত দূর পরে। গুগল ম্যাপের নির্দেশ মতো আমরা সঠিক সময়ে এসে পৌঁছালাম আমাদের এই হোমস্টে, যার নাম ফ্যামিলি হোমস্টে। অবশেষে আমরা হোটেলে হোমস্টেতে পৌঁছে গেছি। ফ্যামিলি হোমস্টে, দুর্দান্ত ভিউ, দারুণ ভিউ। আর রুমগুলোও কিন্তু খুব সুন্দর। এই যে রুম আর এই বাথরুম। এখানে এসে আমাদের একটা জটিল সমস্যা হয়েছিল। সেটা হচ্ছে আমরাও এখানকার যে নাম্বারটা ছিল এই নাম্বারে কল করে বুকিং করেছিলাম এবং আমরা বুকিং করে যথারীতি চেকিং করে নিয়েছি। তারপরে একটা কাপল আসে, তারাও বুকিং করেছে। এবার এনাদের প্রবলেম হচ্ছে, এনার ছেলে বাইরে থাকে, তিনি দুজনেরই বুকিং নিয়েছিল কিন্তু জানাতে ভুলে গেছে এখানে, তাই সেম ডে ডাবল বুকিং হয়ে গেছে সেম রুম। এবার প্রবলেম হচ্ছিল আমাদের। ওনারা অবশ্য ওনাদের ব্যবহার খুবই ভালো, ওনারা অ্যারেঞ্জমেন্টও করে দিচ্ছিলেন, কিন্তু তখন যে কাপল সেকেন্ড এসেছিল তারা ওয়ার্কআউট করে, তারা দার্জিলিংয়ে চলে যায়। তার জন্য আমরা রুমটা পেয়ে যাই। তো থ্যাঙ্কস টু দেম অ্যান্ড
এদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কিন্তু এতে কিন্তু কারোরই দোষ নেই। অ্যাকচুয়ালি যিনি বুকিং নিয়েছেন দোষটা তারই। তো এনারাও জানতেন না, না জেনে বুকিং নিয়ে নিয়েছেন। এবার আমরাও এসে গেছি দূর থেকে জার্নি করে, সবারই একই অবস্থা। তো সে কারণে যাই হোক আমাদের এই রুমটা ওনারা প্রোভাইড করলেন। এখন আমরা এখানে রয়েছি। এখানে 1250 টাকা থাকা খাওয়া নিয়ে, লাঞ্চ, ব্রেকফাস্ট আর ডিনার। দুপুরের মেনুতে ছিল ভাত, শাক, ডাল, আলু ভাজা, ডিমের কারি, স্যালাড ও আচার। খাবারের গুণগত মান খুবই সুন্দর। যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য কিন্তু খুবই ভালো এই হোমস্টে। হোমস্টের হোস্ট দুজনেই বেশ হেল্পফুল। এখানকার চার্জ মাথাপিছু 1250, যার মধ্যে থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক এবং ডিনার। বুকিং কন্ট্যাক্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা ওই নম্বরে কন্ট্যাক্ট করেই বুকিং করবেন। তাতে আমাদের মতো অসুবিধায় আপনাদের পড়তে হবে না। এখানেই আজকের ভিডিওটা আমরা শেষ করছি। পরের পর্বে নিয়ে আসব আমাদের কার্শিয়াং ভ্রমণের সমস্ত বিবরণ নিয়ে। কেমন লাগলো আমাদের এই ভিডিও দয়া করে জানাবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুব ভালো থাকবেন।